আগের ভিডিওতে তোমরা এনার্জি সম্পর্কে জেনেছিলে। দু ধরনের আমরা এনার্জি বা শক্তি দেখেছিলাম, একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। তো স্থিতিশক্তির ওপরে তোমরা কয়েকটা অঙ্ক আমি তোমাদের বইতে যেগুলো করে দেওয়া ছিল সেগুলো সম্পর্কে আলোচনা করেছি, কিন্তু আগের দিন গতিশক্তির কোনো অঙ্ক আমি বলিনি। তো এই নেক্সট যে পেজে এখানে কিন্তু দুটো গতিশক্তির অঙ্ক আছে, সেটা তোমাদেরকে আজকে আমি বলে দিচ্ছি। গতিশক্তি সমান আমরা কি জেনেছিলাম? ই কে। এটা হচ্ছে গতিশক্তিকে আমরা ই কে দিয়ে প্রকাশ করি। ই কে বলতে এনার্জি অফ কাইনেটিক এনার্জি। তো এটা সমান আমরা কি জেনেছিলাম? হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, বস্তুর ভর এম, যদি তার গতিবেগ ভি হয়, তো এম আর ভি এর মান জানা থাকলে আমরা সহজেই কিন্তু গতিশক্তির মান বের করতে পারবো। তো এই সূত্রটাকে কাজে লাগিয়ে এখানে অঙ্কগুলো করা আছে। প্রথমে যে অঙ্কটা বলেছে দেখো, 500 গ্রাম ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, বস্তুটির গতিশক্তি কত? তাহলে গতিশক্তি বের করার জন্য আমাদের দুটো জিনিস কি লাগবে? একটা বস্তুর ভর লাগবে আর একটা গতিবেগ লাগবে। বস্তুর ভর তো বলেই দিয়েছে 500 গ্রাম, আর গতিবেগ ভি বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে কিছুই নয়, এম আর ভি এর মান ডাইরেক্ট আমরা বসিয়ে দিলে আমরা কি করতে পারবো? অঙ্ক হয়ে যাবে। এবার অঙ্ক করার আগে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, এককগুলো একই পদ্ধতিতে আছে কিনা, মানে সিজিএস বা এসআই যে কোনো একটা পদ্ধতি। তো এখানে গ্রাম, এটা হচ্ছে সিজিএস, এখানে মিটার পার সেকেন্ড মানে এসআই। তো যার যেটা সুবিধা, কেউ সিজিএস থেকে এসআই করতে পারো বা কেউ এসআই থেকে সিজিএস করতে পারো। তো এসআইকে সিজিএসে করা এই জন্যে তোমার সুবিধে, গুণ হবে, মানে মিটার থেকে যদি সেন্টিমিটার করো, ডেসি সেন্টি 100 দিয়ে গুণ করতে পারো, নাহলে ভাগ হবে। তো এখানে তোমাদের বইতে যেহেতু এখানে কি দিয়ে করা আছে, জুল, মানে এসআই পদ্ধতিতে কাজে লাগিয়েছে, তাহলে গ্রামকে আমরা কিলোগ্রাম করে নেব। আর এখানে বস্তুটা যেহেতু, কিন্তু কেউ আর্গেও বের করতে পারো, সেক্ষেত্রে তোমাদেরকে গতিবেগটাকে সেন্টিমিটারে করে নিতে হবে। এখানে এটা করে দেওয়া আছে বলে আমি এটাই বলছি, এই পদ্ধতিতেই বলে যাচ্ছি। তো 500 গ্রাম, একে গ্রামকে কিলোগ্রাম করলে কি হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে, তো 500 ডিভাইডেড বাই 1000, তাহলে কাটাকাটি হয়ে হাফ কেজি। বস্তুর বেগ ভি এটা, তাহলে গতিবেগ ই কে সমান কি? হাফ এম ভি স্কোয়ার। এবার এম এর মান হাফ বসানো হলো, ইন্টু এমনি একটা হাফ তো ছিলই, ইন্টু এম এর মান হাফ বসানো হয়েছে, ইন্টু ভি এর মান কি? 10। তো 10 স্কোয়ার মানে কি? 100। এখানে দুবার 10 ইন্টু 10 এইভাবে লিখেছে। এবার তোমরা কাটাকাটি করলে কি হবে? নিচে 2 2 কেটে যাবে, ওপরে 5 আর 5 হবে। তো 5 5 25 জুল, কারণ এখানে আমরা এসআই পদ্ধতি ইউজ করেছি। যদি সিজিএস করতাম তাহলে এটা আর্ক হতো। তো তাহলে বস্তুটার গতিশক্তি কত? না 25 জুল। এই অঙ্ক। নেক্সট দেখো কি অঙ্কটা দেওয়া আছে, বলেছে 100 গ্রাম ভরের একটি বুলেটকে 300 মিটার পার সেকেন্ড বেগে একটি বন্দুক থেকে ছোড়া হলো, বুলেটটির গতিশক্তি কত? তাহলে গতিশক্তি একই সূত্র আমরা কাজে লাগাবো, হাফ এমভি স্কোয়ার। এক্ষেত্রে বুলেটের যে ভর সেটা 100 গ্রাম, আর তার গতিবেগ কত? 300 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রেও যদি আমরা এককটা লক্ষ্য করি, এটাই দেখতে পাচ্ছি, একটা সিজিএসে আছে আর একটা এসআইতে দেওয়া আছে। তো সিজিএসকে এখানে এসআই করেছে, এই যে কেজিতে কনভার্ট করেছে, দিয়ে লাস্টে কাইনেটিক এনার্জির মান বের করেছে। তাহলে 100কে যদি আমি গ্রামকে কিলোগ্রাম করি, 1000 দিয়ে ভাগ হবে, 1000 দিয়ে ভাগ করলে কত হবে? 1 এর 10 কেজি। এবার বুলেটের বেগ কত? না 300 মিটার পার সেকেন্ড। বুলেটের বেগ ভি সমান 300 মিটার পার সেকেন্ড। তাহলে বুলেটটার গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এম এর মান 1 এর 10, এই যে 1 এর 10 বসিয়েছে, আর ভি এর মান কত? 300। তাহলে 300 ইন্টু 300, এবার তোমরা কাটাকাটি করে যা হবে, এখানে মান বেরিয়েছে 4500 জুল। 4500 জুল বেরিয়েছে। তোমরা নিজেরা বাড়িতে সিজিএস পদ্ধতিতে করবে, উত্তর একই হবে, শুধু আর্গ আর এককের মানটা আলাদা হবে। সিজিএস করো আর এসআই যাই করো না কেন, একই উত্তর পাবে। তো তাহলে গতিশক্তি কত? 4500 জুল। যান্ত্রিক শক্তির নিত্যতা। এটা দেখো, এটা তোমার এতক্ষণ আমরা কি পড়েছি, এনার্জি দু ধরনের হয়, একটা স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি, আর একটা গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। বস্তু তার অবস্থার পরিবর্তন বা আকৃতির পরিবর্তন জন্য যে শক্তিটা লাভ করছে, সেটাই তার মধ্যে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত থাকে। আর গতির জন্য যে শক্তি লাভ করে সেটা গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। এবার এই দু ধরনের শক্তিকে এক কথায় আমরা বলতে পারি যান্ত্রিক শক্তি, ঠিক আছে। আর এর নিত্যতা বলতে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, মানে যান্ত্রিক শক্তিকে ইংলিশে বলা হয় মেকানিক্যাল এনার্জি। যান্ত্রিক শক্তির নিত্যতা মানে কনজারভেশন, মানে
সংরক্ষণ আর কি যাকে বলা হয়। তো এই এটা নিত্যতা এই কারণে বলেছে, আমরা এখানে একটা প্রমাণ দেখব। আমি বলছি তার আগে এখানে কি কি বলেছে সবই বলবো। এখানে একটা প্রমাণ দেখব যে এই যে বলেছে একটা অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে। মানে একটা বস্তুকে তুমি যদি নিচ থেকে ধরো ওপর দিকে ছুঁড়ে দিলে, বা এখান থেকেই যদি শুরু করো যে এই উচ্চতায় এরকম একটা বস্তু আছে, স্থির অবস্থায় ছিল, এবার তুমি তাকে নিচে ফেলছো, মানে ছেড়ে দিলে, তাহলে কি হবে, আস্তে আস্তে হচ্ছে পড়তে থাকবে, একটা সময় পর ভূপৃষ্ঠে এসে পৌঁছবে। তো আমরা যদি এই উচ্চতার প্রত্যেকটা বিন্দু না হোক, তুমি যদি 4-5টা বিন্দুতে এর যদি এবার টোটাল মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি আমরা ক্যালকুলেট করি, মানে নির্ণয় করি, দেখবো কি অবস্থার পরিবর্তন হচ্ছে। মানে এখানে ছিল, এখানে মধ্যবিন্দু এরকম একটা জায়গায় এলো, তারপর নিচে পড়ছে, কিন্তু স্থিতিশক্তি আর গতিশক্তির অবশ্যই পরিবর্তন হবে, কিন্তু টোটাল যে জিনিসটা যান্ত্রিক শক্তি বা মানে স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল যেটা, অর্থাৎ মেকানিক্যাল এনার্জি যেটা, সেটা কিন্তু আমরা মানটা দেখব অপরিবর্তিত, মানে কোনো পরিবর্তন হয়নি, একই আছে। সেটাই আমরা এই প্রমাণে আমরা পড়ব। তো এখানে দেখো এটাই বলেছে, যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি কোনো বস্তু তার গতি, অবস্থান বা আকৃতির জন্য যে শক্তি অর্জন করে তাকে বস্তুটা যান্ত্রিক শক্তি বলে। তোমরা এতক্ষণ আলাদা আলাদা পড়েছিলে যে অবস্থান বা আকৃতির জন্য যে শক্তি লাভ করে তাকে স্থিতিশক্তি, আর গতি থাকলে তাকে গতিশক্তি। তো এই টোটালটাকেই বলছে দুটো জিনিসের সমষ্টিটাই হচ্ছে মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি। তাই জন্য সংজ্ঞাটা দুটো জিনিসকে নিয়েই হচ্ছে সংজ্ঞাটা আছে। কোনো বস্তু তার গতি, অবস্থান বা আকৃতির জন্য যে শক্তি অর্জন করে তাকেই আমরা বস্তুটা যান্ত্রিক শক্তি বলবো। এবার এটাকে দুভাগে ভাগ করা যায়, একটা গতিশক্তি, একটা স্থিতিশক্তি। এটা কাকে বলে পড়েছো তোমরা। এবার এখানে আমরা এই প্রমাণটা দেখব যে কিভাবে এই যে টোটাল মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তির পরিমাণটা এই যে বলেছে অবাধে পতনশীল, মানে কোনো রকম যদি আমরা বাধা না করি, অভিকর্ষের অধীনে যদি ওপর থেকে নিচে পড়তে থাকে, তাহলে কি দেখব, এই যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, মানে এখানে 3টে বিন্দু দিয়ে ক্যালকুলেট করা আছে। আরও যদি তুমি বিন্দু কল্পনা করো, এইরকম একটা জায়গায়, এরকম একটা জায়গায়, যাই হোক না কেন, বলেছে কি মোট যে টোটাল মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি, তার পরিমাণ বা তার মান কিন্তু অপরিবর্তিতই থাকছে, পরিবর্তন হচ্ছে না। আলাদা আলাদাভাবে গতিশক্তি, স্থিতিশক্তি পরিবর্তন হবে, তোমরা দেখবে, কিন্তু টোটাল জিনিসটা যান্ত্রিক শক্তির কিন্তু কোনো পরিবর্তন নেই। এবার কি বলেছে দেখো, এই ছবিটা লক্ষ্য করো। বলেছে ধরা যাক এম ভরের একটি বস্তু ভূমি থেকে এই উচ্চতায় এ বিন্দুতে স্থির অবস্থায় আছে। এই যে এই উচ্চতা, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এখান থেকে এরকম একটা জায়গায় একটা বস্তু বলেছে প্রথমে স্থির অবস্থায় রাখা হয়েছে। এটা এ বিন্দু, ভূপৃষ্ঠ থেকে এ বিন্দুর উচ্চতাটা কত, এইচ, এটাই বলেছে। এম ভরের একটি বস্তু ভূমি থেকে এই উচ্চতায় এ বিন্দুতে স্থির অবস্থায় আছে, এটা কিন্তু এখানে স্থির। তাহলে এখানে যদি এটা এ বিন্দুতে যদি বস্তুটা স্থির অবস্থায় থাকে, এক্ষেত্রে বস্তুর যদি আমি আলাদা করে এবার গতিশক্তি আর স্থিতিশক্তি ক্যালকুলেট করি, গতিশক্তি কত হবে, 0 হবে, কারণ বস্তুর গতি থাকলে তবেই না গতিশক্তির উদ্ভব হবে। এক্ষেত্রে এ বিন্দুতে বস্তুটার কোনো গতিই নেই, তাহলে এখানে কিন্তু গতিশক্তি অর্থাৎ কে মানে কাইনেটিক এনার্জি কিন্তু 0। এবার আমরা এখানে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি হচ্ছে দেখব। এই যে প্রথমেই বলে দিয়েছে বস্তুটা স্থির আছে এ বিন্দুতে। আচ্ছা, তার আগে আর কি একটু কথা বলেছে সেগুলো বলে দিই। বস্তুটি শুধু অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়ছে, শুধুমাত্র অভিকর্ষ বলের উপর ক্রিয়া করছে, আর কিন্তু বাইরে থেকে আমরা এর ওপর কোনো বাহ্যিক বল প্রয়োগ করছি না, কারণ বলেই দিয়েছে অবাধে পতনশীল, মানে কোনো রকম বাধা যেন না থাকে। বাধা থাকলে তখন আবার অনেক কিছু পরিবর্তন হতে পারে। অবাধে পতনশীল। এ, বি আর সি এই 3টা বিন্দুর অবস্থান দেখানো হয়েছে, এই 3টে বিন্দুতে আমরা যান্ত্রিক শক্তি ক্যালকুলেট করব। তাহলে এ বিন্দুতে বস্তুটা যেহেতু স্থির অবস্থায় আছে, প্রথমে গতিশক্তি কে কত না 0 হয়ে যাবে, আর অভিকর্ষীয় স্থিতিশক্তি ইপি, পোটেনশিয়াল এনার্জি এমজিএইচ, যেটা তোমরা আগের দিন পড়েছিলে। অভিকর্ষীয় স্থিতিশক্তি কত হয়, এমজিএইচ। যদি এম ভরের কোনো একটা বস্তু এই উচ্চতায় যদি তাকে আমি ওপরে তুলি এবং অভিকর্ষজ ত্বরণ যদি জি হয়, তাহলে সেক্ষেত্রে তার স্থিতিশক্তি কত, এমজিএইচ। এই যে আগের পাতাতেই ছিল, এই যে এখানে তোমরা এই জিনিসটা পড়েছো, তো এটাই বলেছে। তাহলে এখানে অভিকর্ষীয় স্থিতিশক্তি হচ্ছে এমজিএইচ, এটাই এর স্থিতিশক্তি। তাহলে মোট যান্ত্রিক শক্তি এ মানে এ বিন্দুতে টোটাল এনার্জি কত না, টোটাল কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি তো 0 আর পোটেনশিয়াল এনার্জি এমজিএইচ। তাহলে এ বিন্দুতে এম ভরের বস্তুর হচ্ছে টোটাল এনার্জি মানে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি কত, এমজিএইচ। নেক্সট এবার আমরা বি বিন্দুতে ক্যালকুলেট করব। এবার এই এ বিন্দু থেকে বি বিন্দুটা হচ্ছে দূরত্ব কত না, এক্স। ঠিক আছে, এই যে এক্স এদিকে লিখেছে, তো এটা হচ্ছে এক্স।
তাহলে দেখো বস্তুটা এ বিন্দু থেকে এই যে এক্স দূরত্ব নিচে বি বিন্দুতে হচ্ছে এসছে। এবার বি বিন্দুতে হচ্ছে এর বেগ কত, এবার তো গতি নিয়ে পড়ছে একটা গতি, এখানে স্থির ছিল বলে আমরা প্রাথমিক যে বেগ বলো আর যাই বলো সেটা আমরা এখানে 0 ধরেছি, এখানে কাইনেটিক এনার্জি 0 ধরেছিলাম, কারণ এক্ষেত্রে হচ্ছে গতিই হয়নি। কিন্তু যে মুহূর্তে পড়া শুরু হয়ে গেল তার একটা গতি তো সে প্রাপ্ত হয়েছে। এবার মনে করছি যে বি বিন্দুতে আমাদের তাহলে এম ভরের বস্তুর আগে আমাদেরকে বেগ বার করতে হবে, তবেই তো আমি কাইনেটিক এনার্জি বের করতে পারবো, নাহলে হাফ এম ভি স্কোয়ারে ভি এর মান কি বসাবো। এবার ধরে নিচ্ছি এ থেকে হচ্ছে বি বিন্দুর অবস্থানটা এক্স মিটার নিচে, মানে এই দূরত্বটা এক্স। তাহলে এক্ষেত্রে দেখো আমরা যেটা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as যেটা আমরা পড়েছি সূত্রটা, তাহলে এ বিন্দু থেকে এক্স দূরত্ব নিচে বি বিন্দুতে এলো বস্তুটা, বি বিন্দুতে বেগ বলেছে ভি, ঠিক আছে, এটাই অন্তিম বেগ, এটা হচ্ছে অন্তিম বেগ ভি, প্রাথমিক বেগ ইউ তো 0, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রটা এখানে কাজে লাগানো হয়েছে। 2a ত্বরণ বলতে এখানে অভিকর্ষজ ত্বরণ জি, তাই এখানে জি বসানো হয়েছে এর জায়গায়। আর এস বলতে কি অতিক্রান্ত দূরত্ব, যেহেতু এটা এক্স মিটার নিচে, এ বিন্দু থেকে বি বিন্দুর অবস্থান এক্স মিটার নিচে, তার মানে এটা কি এক্স দূরত্ব অতিক্রম করে এসছে, তাই জন্য এখানে সরণ কত এক্স, তাহলে ভি স্কোয়ার সমান 2gx, এটা হলো। এবার গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ারের জায়গায় আমরা 2gx এই মানটা বসিয়ে দেবো, দিলে 2 কেটে যাবে, তাহলে কত গতিশক্তি হচ্ছে mgx, এটা হচ্ছে গতিশক্তি বেরোলো। এবার স্থিতিশক্তি বের করতে হবে, স্থিতিশক্তি বলতে অভিকর্ষীয় স্থিতিশক্তি, নাহলে আমরা টোটাল মেকানিক্যাল এনার্জিটা বের করতে পারবো না। দেখো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, আমি আরেকবার বোঝানোর চেষ্টা করব, তবে মোটামুটি আশা করি বুঝতে পারবে, খুব কঠিন কিন্তু নয়। তাহলে অভিকর্ষীয় স্থিতিশক্তি ইপি, পোটেনশিয়াল এনার্জি সমান কি mgh, তাহলে এম এ বস্তুর ভর এম তো একই আছে, পড়ছে বলে যে কমে গেছে বা বেড়ে গেছে তা তো নয়, একই থাকবে। জি অভিকর্ষজ ত্বরণও প্রত্যেকটা অভিকর্ষজ ত্বরণের মানও কি হবে, একই হবে, এর কোনো চেঞ্জ নেই। এখানে কিন্তু হাইটটা mgh দূরত্ব, ওপরে আগে ছিল এইচ উচ্চতায় ছিল, এক্ষেত্রে উচ্চতার কিন্তু ডিফারেন্স হয়েছে, উচ্চতাটা কিন্তু এক্স দূরত্ব ও আরো অতিক্রম করে নিচে চলে এসছে। তাহলে টোটালটা যদি এইচ হয় আর এটা যদি হচ্ছে এক্স হয়, তাহলে আমরা এই যে দূরত্বটা মানে বিসি, এই দূরত্বটাকে আমরা কি বলবো, টোটাল এইচ মাইনাস এক্স, সেটাই লিখেছে এইচ মাইনাস হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে স্থিতিশক্তি ইপি সমান mg ইন্টু এইচ মাইনাস এক্স, তাহলে এটা হলো। তাহলে এবার মোট হচ্ছে মেকানিক্যাল এনার্জি কত, বি বিন্দুতে এনার্জি, তাই ইবি লিখেছে সমান ই কে প্লাস ইপি, এখানে ই কে সমান কত mg এক্স প্লাস ইপি কত mg ইন্টু এইচ মাইনাস এক্স, তাহলে mg এক্স প্লাস mgh মাইনাস mg এক্স, তাহলে এটা আর এটা যদি কাটাকাটি হয়ে যায় টোটাল কত হচ্ছে mgh। তাহলে দেখতে পাচ্ছ এ বিন্দুতেও ছিল mgh, বি বিন্দুতেও কিন্তু mgh, এর কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আমরা যদি আলাদা আলাদাভাবে স্থিতিশক্তি আর গতিশক্তির কথা ভাবি তাহলে কিন্তু চেঞ্জ হয়েছে, এখানে গতিশক্তি 0 ছিল, এখানে কিন্তু গতিশক্তির মান mgx, এখানে স্থিতিশক্তির মান ছিল mgh, এখানে স্থিতিশক্তি mg ইন্টু এইচ মাইনাস এক্স, কিন্তু টোটাল যোগফলটা কিন্তু সমান হচ্ছে, একই থাকছে। এবার নেক্সট হচ্ছে ভূপৃষ্ঠে এসে পৌঁছচ্ছে সি বিন্দুতে আমরা টোটাল এনার্জিটা ক্যালকুলেট করব। তাহলে বস্তুটা এ বিন্দু থেকে এইচ দূরত্ব নিচে সি বিন্দুতে আসে, সি বিন্দুতে বেগ যদি ভি হয় সেক্ষেত্রে হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। আচ্ছা, এক্ষেত্রে ওই একই সূত্র কাজে লাগিয়েছে, এখানে অন্তিম বেগ সি বিন্দুতে বেগ ভি, প্রাথমিক বেগ ছিল u0, ভি এখানে ভি ড্যাশ বলেছে কারণ এখানে যেহেতু ভি ধরেছিল, এখানে যেহেতু অন্য আরেকটা বিন্দু, তো এখানে এটাকে হচ্ছে ভি ড্যাশ, কারণ এই বিন্দুতে আবার হচ্ছে মানটা আলাদা হবে, তো ভি ড্যাশ স্কোয়ার সমান 0 স্কোয়ার, ইউ তো প্রাথমিক বেগ তো স্থিরই ছিল প্রথম অবস্থায়, তো সেটা ধরেই ক্যালকুলেশন আমরা করব, এই বিন্দুর সাপেক্ষে আমরা এখানে একবার ক্যালকুলেট করছি, আবার এখানে একবার ক্যালকুলেট করছি, প্লাস 2g তো অভিকর্ষজ ত্বরণ একই আছে, এক্ষেত্রে 2gh, এক্ষেত্রে উচ্চতা কিন্তু টোটালটাই, এখান থেকে এই যে দূরত্ব এইচ, তো সেই এইচটাই কিন্তু হয়েছে, তাহলে ভি ড্যাশ স্কোয়ার সমান 2gh। তাহলে বস্তুটার হচ্ছে গতিশক্তি কত না হাফ এম ভি স্কোয়ার ভি ড্যাশ স্কোয়ার, তো ভি ড্যাশের মান বসিয়ে দিয়েছে হাফ এম ইন্টু 2gh সমান mgh, 2 কেটে গেলে mgh।
আচ্ছা, এখানে কিন্তু স্থিতিশক্তি 0। কেন না, এটা তোমরা মনে রাখবে যে অবাধে কোনো একটা বস্তু যখন হচ্ছে পতনশীল বস্তুর ক্ষেত্রে যে মুহূর্তে সে ভূপৃষ্ঠটাকে হচ্ছে স্পর্শ করছে সেই সময় কি হয়, তার হচ্ছে স্থিতিশক্তি হচ্ছে 0 হয় আর গতিশক্তি হচ্ছে সর্বোচ্চ হয়। ঠিক উল্টোটা আমরা যদি এরকম নিচ থেকে কোনো একটা পাথরের টুকরো বলো বা যাই হোক কোনো একটা ঢিলকে এরকম ওপরের দিকে ছুঁড়ে দিই, একেবারে সর্বোচ্চ সে যে অবস্থানে যেই মুহূর্তে পৌঁছচ্ছে সেক্ষেত্রে কিন্তু তার গতিশক্তি কিন্তু 0 হয়ে যাচ্ছে, স্থিতিশক্তি সর্বোচ্চ হচ্ছে। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা তোমাদের অনেক সময় অঙ্ক করতে গেলে কাজে লাগবে, তাই সেই জন্যই বললাম যে একেবারে সর্বোচ্চ অবস্থানে কি হয়, স্থিতিশক্তি সর্বোচ্চ হয়, কিন্তু যেহেতু ওই মুহূর্তে বস্তুটা স্থির, আবার কি হবে, অভিকর্ষের অধীনে নিচের দিকে নামতে থাকবে, তখন আবার সে গতিপ্রাপ্ত হচ্ছে, কিন্তু ওই যে সর্বোচ্চ অবস্থানে যে মুহূর্তে পৌঁছচ্ছে সেই মুহূর্তে কিন্তু স্থির হয়ে যাচ্ছে। সেটা একেবারে খুব কি বলবো, সেকেন্ডেরও কম সময়, মাইক্রো সেকেন্ড, যেটা আমরা বুঝতেই পারি না, চোখে হয়তো ধরা পড়ে না, কিন্তু হয়। ঠিক আছে, তো এই মুহূর্তে যখন আমরা তাই ওপরের দিকে কোনো জিনিসটাকে ছুড়ছি, একেবারে সর্বোচ্চ যে অবস্থানে সে পৌঁছলো সেই মুহূর্তে কিন্তু তার গতি 0, তাই জন্য গতিশক্তি 0, কিন্তু স্থিতিশক্তি হচ্ছে সর্বোচ্চ। ঠিক আছে, তেমনি ঠিক যখন নিচের দিকে পড়লো বস্তুটা, ভূপৃষ্ঠকে যেই হচ্ছে স্পর্শ করছে সেই মুহূর্তে, একেবারে পৌঁছানোর সর্বশেষ মুহূর্তে বলতে পারো, সেক্ষেত্রে কিন্তু তার গতি সর্বোচ্চ এবং কিন্তু স্থিতিশক্তি 0। তাই জন্য দেখো এখানে লেখা আছে অভিকর্ষীয় স্থিতিশক্তি EP সমান কিন্তু এখানে 0 হয়েছে। ঠিক আছে, তাহলে মোট শক্তি সি বিন্দুতে মোট শক্তি EC সমান কি, ই কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এক্ষেত্রে কাইনেটিক এনার্জি হচ্ছে mgh আর স্থিতিশক্তি কি না 0 সমান mgh। তাহলে সি বিন্দুতেও কিন্তু আমরা কি দেখতে পেলাম, টোটাল যে এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি, সেটা কিন্তু সেই মানটা কিন্তু 0ই হলো। ঠিক আছে, mgh হলো, ABC যে বিন্দু, আরও যদি তুমি দুখানা বিন্দু কল্পনা করো, যাই হোক না কেন, আমরা এটাই দেখতে পাবো টোটাল হচ্ছে মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তির মান কিন্তু পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, EC সমান হচ্ছে mgh, সুতরাং EA সমান EB সমান হচ্ছে EC, প্রত্যেকটা বিন্দুতে কিন্তু টোটাল হচ্ছে শক্তির পরিমাণ সমান। অতএব আমরা বলতে পারি অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি কি হবে, অপরিবর্তিত থাকবে। কোনো একটা বস্তুকে যদি আর অভিকর্ষের অধীন ছাড়া আর কোনো বাইরে থেকে কোনো ওরকম যদি বাধা সে না পায়, তখন যদি সে পতনশীল হতে থাকে, সেক্ষেত্রে আমরা কি দেখব না, প্রত্যেকটা বিন্দুতে তার কিন্তু টোটাল এনার্জির মান হচ্ছে সমান। এটাই হচ্ছে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, অর্থাৎ শক্তির, যান্ত্রিক শক্তির নিত্যতা, কোনো পরিবর্তন হচ্ছে না। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, মেনলি তোমাদের অঙ্ক করার ক্ষেত্রেই ইম্পর্টেন্ট। আচ্ছা, অবাধে পতনশীল বলতে কি বলেছে একটু দেখে নাও, শুধু অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে হচ্ছে পড়তে থাকা। আমি যেটা বললাম, অন্য আর কোনো রকম কিন্তু বল হচ্ছে ওর উপরে যেন ক্রিয়া না করে, তাকেই আমরা অবাধে হচ্ছে পতনশীল হচ্ছে বলবো। আচ্ছা, এই ছিল তোমাদের এই চ্যাপ্টার কার্যক্ষমতা শক্তি। নেক্সট যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে তাপ, এটা আমি পরের ভিডিওতে অন্য আরেকদিন হচ্ছে করব। তো এখানে দেখো অনুশীলনীতে তোমাদের এই যা যা এখানে পড়েছো তার উপর ডিপেন্ড করেই কিন্তু এখানে সব কিছুই কোশ্চেন বলো, অঙ্ক আর 2-1টা দেখছি দেওয়া আছে। তো তোমরা এটা বাড়িতে এগুলো চেষ্টা করো। আমি 2-1টা বলে দিচ্ছি, সোজাই আছে। এই যে কার্যের এসআই একক কি, এগুলো তো সব পড়া। জুল ও আর্গের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, 1 আর্গ সমান কত জুল, 10⁷, এটাই একই কোশ্চেন 2 রকমভাবে বলা আছে। কোনটি স্কেলার রাশি তা উল্লেখ করো। তো ক্ষমতা হবে এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে অভিকর্ষীয় স্থিতিশক্তির কিরূপ পরিবর্তন ঘটবে। এই যে এক্ষুনি আমি যে কথাটা বলছিলাম, উচ্চতা বৃদ্ধির সঙ্গে অভিকর্ষীয় স্থিতিশক্তির কিরূপ পরিবর্তন ঘটবে। বৃদ্ধি হবে, হ্রাস পাবে, একই থাকবে, বৃদ্ধি বা হ্রাস ঘটবে। তো এটা সবসময় মনে রাখবে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে কিন্তু অভিকর্ষীয় স্থিতিশক্তির কি হবে, বৃদ্ধি পাবে। আমি এক্ষুনি তোমাদেরকে বললাম না, তোমরা এক্ষুনি অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যে প্রমাণটা বললাম তাতে লক্ষ্য করেছো যে একেবারে সর্বোচ্চ যে অবস্থানে যখন পৌঁছাচ্ছে সেক্ষেত্রে কিন্তু গতি 0 হয়ে যাওয়ার জন্য গতিশক্তিটা 0 হয়ে যাচ্ছে, কিন্তু স্থিতিশক্তির মান সর্বোচ্চ। ঠিক উল্টোটা, যে মুহূর্তে ভূপৃষ্ঠ স্পর্শ করছে ভূমির একেবারে কাছাকাছি, সেক্ষেত্রে তখন কি হবে, স্থিতিশক্তি 0 হয়ে যাবে, গতিশক্তি সর্বোচ্চ হবে। তাই এর উল্টোটাও যদি তোমাদের থাকে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে
গতিশক্তির কিরূপ পরিবর্তন ঘটবে তোমরা জানবে, সেটা হ্রাস হবে। আর যদি স্থিতিশক্তি বলে তাহলে কিন্তু বৃদ্ধি ঘটবে। কার্য করার সামর্থ্যকে আমরা সবাই জানি কি বলে, শক্তি বলে। কার্য করার হার বললে ক্ষমতা বলতাম, আর এটা সামর্থ্য বলেছে, তাই শক্তি। তো এখানে এরকমই দেখবে, খুব কঠিন কিছু নয়, তোমাদের কিছু প্রশ্ন উত্তর এখানে করে দেওয়া আছে, নিজেরা বাড়িতে করবে। এগুলো সবই আছে। কার্য কাকে বলে, কি ধরনের আছে, ধনাত্মক কার্য বলতে আমরা কি বুঝি, উদাহরণ দাও। কার্যহীন বল বলতে কি বুঝি, উদাহরণ দাও। স্থিতিশক্তির সংজ্ঞা লেখো, কিভাবে পরিমাপ করবে, এগুলো সব আছে। বল প্রযুক্ত হলেও কৃতকার্য শূন্য হতে পারে কি, ব্যাখ্যা করো। দুভাবে হবে, যখন বলবে যে স্মরণ ঘটেনি সেক্ষেত্রে শূন্য হবে। আরেকটা বলেছিলাম কি না, যখন বলের অভিমুখে স্মরণ না হয়ে যখন একটা কোণ করে এবং সেই কোণের মান যখন হচ্ছে কত, 90 ডিগ্রি, মানে বলের স্মরণ যেদিকে ঘটেছে তার সাথে 90 ডিগ্রি কোণ করে, মানে অনুভূমিক উপাংশের সঙ্গে হচ্ছে 90 ডিগ্রি কোণ করবে, অর্থাৎ cos থিটার মান 90 হবে, তখন cos 90 0 হয়ে যাবে, পড়েছো তো, সেক্ষেত্রে হচ্ছে 0। একটি যন্ত্র 50 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার ওপরে 1 মিনিটে তুলতে পারে। যন্ত্র দ্বারা কৃতকার্য ও ক্ষমতার হার। ক্ষমতা সমান কৃতকার্য বাই সময়। আবার কৃতকার্য সমান কি, বল ইন্টু স্মরণ, একেবারে সোজা এতেই লেখা আছে, বল আর স্মরণ, ঠিক আছে। বল সমান আবার ভর ইন্টু ত্বরণ, এইভাবে হচ্ছে অঙ্কটা হচ্ছে তোমরা করবে। এখানে এই যে কৃতকার্য সমান বল ইন্টু স্মরণ, স্মরণের মান বলে দিয়েছে এম, আর এত কেজি ভর এম এর মান বলে দিয়েছে, কিন্তু ডাইরেক্ট হচ্ছে বল হচ্ছে বলেনি। বল সমান ভর ইন্টু ত্বরণ, তো কিছু বলা নেই, মানে আমরা এখানে অভিকর্ষজ ত্বরণ ধরে নেব। তো যেহেতু এখানে এসআইতে সব বলা আছে, আমরা 9.8 ধরবো। 50 ইন্টু 9.8। প্রথমে এই অঙ্কটা আমি একটু বলে দিচ্ছি, 7 অঙ্কটা। প্রথমে হচ্ছে আমরা এখানে বল বের করতে হবে। বল কত বল প্রয়োগ কাজ করছে সেটা বলা নেই। বল সমান ভর ইন্টু ত্বরণ, ভর এম এর মান এখানে 50, কিছু বলা নেই, মানে অভিকর্ষজ ত্বরণ 9.8, যা বেরোবে সেটা বল বেরোবে। এর সঙ্গে স্মরণ, ঠিক আছে। স্মরণ বলতে যদি আমি 20 গুণ করি তাহলে এটাই কি হবে, কৃতকার্য হবে। তাহলে কৃতকার্য কত পেয়ে যাব, জুল হবে, কারণ এক্ষেত্রে এসআইতে অঙ্ক দেওয়া আছে। আর ক্ষমতার মান হচ্ছে কি, কৃতকার্য বাই সময়। এটাকে যদি 1 মিনিটকে আমরা সমান 60 সেকেন্ড, কারণ সেকেন্ডেই আমরা হচ্ছে ক্ষমতার সংজ্ঞা পড়েছিলাম, তো যেটা হবে সেটাই হচ্ছে উত্তর। নেক্সট, 50 কেজি ভরের একটি বস্তু ভূমি থেকে 30 মিটার উঁচুতে 40 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। স্থিতিশক্তি আর গতিশক্তি নির্ণয় করো। এটাও হচ্ছে আমি যে অঙ্কগুলো আলোচনা করেছি সেটা দেখেই তোমরা এই অঙ্কগুলো করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এই দুটো অঙ্ক নিজেরা বাড়িতে হচ্ছে করবে। পরের ভিডিওতে আমি তোমাদের নেক্সট চ্যাপ্টার শুরু করব। কারো যদি কোনো অসুবিধা থাকে বলবে, আমি আরেকবার বলে দেবো।